কারণ শি জিনপিং এর মুখ থেকে যেহেতু এসেছে, আমি মানে ধরেই নিচ্ছি যে এখানে না হোমওয়ার্ক না করে সে এমনি ঠাস করে বলেনি, তাই না? বলার কথা না। মিয়ানমারে তো গৃহযুদ্ধ চলতেছে এবং এখন খুব একটা ক্রুশিয়াল টাইম তাদের। এর মধ্যে কি আসলে এই রোডটা কি বাস্তবতা কোনো কিছু আছে না, এটা শুধু একটা মানে আমাদের একটা আশার জায়গা তৈরি হলো, আর অন্য কিছু কি এখানে আছে মনে হয়? এখানে দুটো জিনিস। একটা হলো আমরা যেটা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী সফরের আগে মিয়ানমারের নির্বাচিত যে প্রেসিডেন্ট সে কিন্তু বেজিংয়ে গিয়েছিল। সে প্রথমে দিল্লি গিয়েছিল, তারপর সে বেজিং গেছে। যেহেতু এটা প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখ থেকে এসেছে এই প্রস্তাব, অফার করেছে নিশ্চয়ই তারা এই হোমওয়ার্কটা করেছে। রাইট। আমার কথা হচ্ছে মিয়ানমারকে সামাল দেওয়া হলো চীনের ব্যাপার, আমি তো ওর মধ্যে যেতে যাচ্ছি না, তাই না? ও কিভাবে করবে না করবে, কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে রোহিঙ্গা সমস্যা আমাদের কি বলা হয়, চীনের যে রাষ্ট্রদূত সে তো বলেছে যে হ্যাঁ এটা দ্বারা রোহিঙ্গা সমস্যাও সমাধান হতে পারে। এই পুরা রেসপন্সিবিলিটি আমি চীনকে ছেড়ে দেবো। আমার দেখা দরকার যে আমার কি লাভ, মানে আমার অর্থনীতির কি লাভ। এই হোমওয়ার্কটা যদি আমি করতে পারি খুব তাড়াতাড়ি, তারপর সে সিভিল ওয়ার যেটা হচ্ছে মিয়ানমারে কীভাবে সামাল দিবে, কারণ আমরা ভালো করেই জানি তার সাথে আমাদেরও ভালো সম্পর্ক আছে, আবার আরাকান আর্মির সাথেও তার সম্পর্ক আছে। সে তো সবার সাথে সম্পর্ক রাখে, তাই না? তো এবং তারা ঐতিহাসিকভাবে তাদের সম্পর্ক আছে। তো ওই দায়িত্বটা আমি মনে করি, তৃতীয় অন্য দেশ তো ওই সম্পর্ক নেই মিয়ানমারের সাথে চীনেরই ভালো সম্পর্ক, আবার একাধিকভাবে আবার মিয়ানমারের সাথে আরাকান আর্মিরও সম্পর্ক। তা আমি মনে করি যে ওই দায়িত্বটা তার উপরে থাকুক, কারণ শি জিনপিং এর মুখ থেকে যেহেতু এসেছে, আমি মানে ধরেই নিচ্ছি যে এখানে না হোমওয়ার্ক না করে সে এমনি ঠাস করে বলেনি, তাই না? বলার কথা না। আর এটা যদি হতো যে না লোয়ার কোনো একজন অফিসার বলেছে বা মিডিয়ায় উঠেছে, সেটা হতে পারে। যেহেতু একেবারে উঁচু পর্যায় থেকে এসেছে এবং আমাদের প্রধানমন্ত্রীকে যখন বলা হলো, স্বাভাবিকভাবে তারা হোমওয়ার্কটা করেছে। আমার মনে হয় আমার হোমওয়ার্কে এখন যাওয়া উচিত যে আমার জনগণের কি লাভ, আমার ব্যবসায়ীদের কিভাবে লাভ হবে। এটা এখানে কি একটা এরকম ঝুঁকি তৈরি হতে পারে কিনা, যেমন আমরা দেখলাম মিডল ইস্টে যেখানে আপনার আর্মির বেস ক্যাম্প ছিল সেই রাষ্ট্রগুলো ঝুঁকির মধ্যে পড়ে গেল। ভবিষ্যতে চীন ভারত যুদ্ধ হতেই পারে, আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ হতে পারে, তখন এই রোডটা, এই ট্রানজিট রোডটা কি আমাদের জন্য একটা গলার কাটাও হতে পারে কিনা? যেহেতু একটা ইকোনমিক করিডোর, এটা কোনোভাবেই সিকিউরিটি করিডোর নয়, কোনো হিউম্যানিটেরিয়ান করিডোর নয়। মানে আগে করিডোর নিয়ে এখন অনেক ধরনের কথাবার্তা হয়, তাই না? এটা মূলত হলো একটা ইকোনমিক করিডোর, যার মাধ্যমে শুধু চীন না, এখানে বোঝাই যাচ্ছে যে সাউথ ইস্ট এশিয়ার দেশও সম্পৃক্ত হবে। এখানে কয়েকটা ডেভেলপমেন্ট দেখা দরকার। একটা হলো লাওসের সাথে চীনের অলরেডি কিন্তু হাই স্পিড ট্রেন হয়ে গেছে। আবার আমরা দেখছি যে থাইল্যান্ড, কম্বোডিয়ার সাথেও হ্যাঁ তাদেরও শুরু হয়েছে, এবং এদিকে থাইল্যান্ডও আবার শুরু করে দিয়েছে একটা হাই স্পিড কানেকশন ইত্যাদি। আমরা যখন কথা বলছি, চীনের সবচেয়ে বড় বাণিজ্য রেজিম কিন্তু আসিয়ান, $1 ট্রিলিয়ন উপরে। মানে এখানে কিন্তু বিরাট পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মানে আসিয়ানের সাথে চীনের কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়ে, যেটা আমরা ধরতে পারছি না। এই যে $1 ট্রিলিয়ন যেই মার্কেট তৈরি হয়েছে, আমি স্বাভাবিকভাবে চাইবো যে এর সাথে সম্পৃক্ত হতে। আমি তো 400 বিলিয়নের মধ্যে যাবো না বা 200 বিলিয়নের মধ্যে যাবো না, আমি 1 ট্রিলিয়নের মধ্যেই যাবো। যার জন্য আমি বললাম, বারবার বলছি, কিন্তু আমাকে হোমওয়ার্কটা করতে হবে, হোমওয়ার্কটা করে দেখা দরকার। কিন্তু যেহেতু ইকোনমিক করিডোর, এখানে সিকিউরিটির কাঠামোর কোনো আলোচনা হওয়ার কথাও না, সেই জায়গায় আমার মনে হয় গুরুত্ব দিলে একটা সুযোগ তৈরি হবে, শুধু চীনের অর্থনীতি না, অ্যাটলিস্ট আসিয়ানের যে অর্থনীতি তার সাথে সম্পৃক্ত হওয়ার।